তামিমকে নিয়ে এবারও বরিশালের বড় স্বপ্ন, বিপিএলে ব্যাক টু ব্যাক ট্রফি জিততে আত্মবিশ্বাসী স্কোয়াডটা ভারসাম্যপূর্ণ। সিলেটে এক ম্যাচে টাইগার্সদের দুই চেহারা, জয়ের আশা জাগিয়েও আয়ারল্যান্ডের বিপক্ষে হারের হতাশা। যুব এশিয়া কাপের সেমিফাইনালে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে জুনিয়র টাইগাররা, জয়ের প্রত্যাশা। হকিতে বড় অর্জনের গল্প লিখে দেশে ফিরেছে যুবারা, বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ব্যাটার তামিম এবং কাপ্তান তামিমকে নিয়ে এবারও বড় স্বপ্ন বরিশালের, বিপিএল এ ব্যাক টু ব্যাক ট্রফি জিততে আত্মবিশ্বাসী ফ্র্যাঞ্চাইজিটা। হেড কোচ মিজানুর রহমান বাবুল বলছেন, স্কোয়াডটা ভারসাম্যপূর্ণ, অভিজ্ঞ ক্রিকেটাররা পার্থক্য গড়ে দেবে। তার বিশ্বাস, বিপিএল এর আগে এনসিএল টি20 সবাইকে রিদমে ফেরাবে। সাইফুল রূপকের রিপোর্ট। মাঝ ব্লেডের শটগুলো চোখ জুড়ানো, ফিটনেস পরীক্ষায় ছাড়িয়ে গেছেন অনেক তরুণকেও। ইউইও টেস্টে 19 স্কোর, মাসখানেক ধরে তামিমের ঘাম ঝরানো অনুশীলন, হাই ইন্টেন্সিটির নেট সেশন নিশ্চিত করেই খান সাহেবের এমন মুহূর্তগুলো বিপিএল এর অন্য দলগুলোকে চাপে ফেলছে। তামিমের ডেডিকেশন দেখে বরিশালের ওস্তাদ ভীষণ খুশি। হ্যাঁ, সে তার জন্যই তৈরি হচ্ছে, বরিশাল টিমের জন্য তৈরি হচ্ছে আর কি। সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। তামিমের ব্যাটে সবচেয়ে বেশি রান গেলবার সামনে থেকেই নেতৃত্ব দেন বাহাতি ওপেনার তামিম, মুশফিক, রিয়াদদের সঙ্গে এবার বাংলাদেশ কাপ্তান নাজমুল শান্ত বরিশালের টেন্টে। ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের স্বপ্নে বিভোর ফরচুন বরিশাল। না, অবশ্যই প্রত্যাশিত, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার। এবং টিম ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা যখন টেবিলে টিম বানাই, আমাদের টিম আমাদের লাকও ফেভার করেছে, ওই অনুযায়ী আমরা টিমও তৈরি করতে পেরেছি। ওনারও আমাদেরকে সহযোগিতা করেছে টিম করার ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে বলবো যে সব দিক দিয়ে আমরা ব্যালেন্স টিম। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমার সাথে যদিও কথা না হয়, বাট ফিজিওর সাথে কথা হয়েছে, এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে। বিপিএল এর আগেই মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের টি20 আসর। লোকাল ক্রিকেটারদের রিদমে আর ফর্মে ফেরানোর দারুণ এক মঞ্চ। বাবুলের বিশ্বাস, বিসিবির নয়া সিদ্ধান্ত ছোট ফরম্যাটে বাংলাদেশকেই এগিয়ে নেবে। ধন্যবাদ দিতে চাই বিসিবিকে যে এরকম একটা এনসিএল এর লঙ্ঘাবর্ষণের পাশাপাশি এই বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য, যেহেতু প্র্যাকটিসের ওইরকম সুযোগ সুবিধা আমাদের কম। সো এখানে ম্যাচ অ্যারেঞ্জ করে এই প্র্যাকটিসটা দেওয়া, এবং পাশাপাশি কিছু ইয়াং প্লেয়ার আমরা দেখতে পারবো বিপিএলে সুযোগ পাচ্ছে না। 4 জন করে বিদেশি প্লেয়ার খেলছে এবং তারা একদম নির্দিষ্ট জায়গাগুলোতে খেলছে। হ্যাঁ, স্লগ ওভারের বোলার খেলছে, আবার ফার্স্ট 6 ওভারে বিদেশি প্লেয়ারাই খেলছে। সো ওইখানে টিমগুলো জেতার জন্য তাদের টিম ওইভাবে গোছাচ্ছে, কিন্তু এখানে সেই সুযোগটা আছে যে দেশি প্লেয়াররা খেলবে। সো আমরা কিছু নতুন প্লেয়ার দেখতে পাবো, যারা নাকি পরবর্তী সময় তাদেরকে নার্সিং করা যাবে, বাংলাদেশ টিমের জন্য রেডি করা যাবে। সিলেটে 11 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল টি20। 30 ডিসেম্বর থেকে শুরু ধুমধারাক্কা বিপিএল। সাইফুল রূপক, 71। সিলেটে এক ম্যাচে বাংলাদেশের দুই চেহারা, জয়ের আশা জাগিয়েও সঙ্গী হয়েছে হারের হতাশা। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটায় এমনই ট্র্যাজেডির শিকার হয়েছে বাংলাদেশ। 67 বলে 100 রান করা টাইগ্রেস শেষ 53 বলে 70 রান করতে পারেনি, মাঠ ছেড়েছে 12 রানের হার সঙ্গী করে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। চ্যালেঞ্জে ভরপুর, উত্তেজনায় ঠাসা, সামনে জয়ের হাতছানি। এ ম্যাচ তো সহজেই জেতার কথা। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন নেল ব্যাটিং ম্যাচ জিততে গিয়েও শেষ পর্যন্ত হয়নি জেতা। উত্তেজনার পারদ চড়িয়ে রেকর্ডের হাতছানিকে পাশ কাটিয়ে প্রথম ম্যাচে টাইগ্রেসদের সঙ্গী হয়েছে 12 রানের হার।
সিলেটে এদিন চ্যালেঞ্জ দিয়েই শুরু টাইগ্রেসদের দিন। আয়ারল্যান্ডের কাছে টস হেরে বাংলাদেশের ভাগ্যে প্রথমে ফিল্ডিং। তবে ওয়ানডেতে ধরাশায়ী হলেও টি-20তে একদম ভিন্ন মেজাজে আইরিশরা। বলের সাথে পাল্লা দিয়ে ওরা শুরু করে রান তোলা। 2 ওভারে বোর্ডে তোলে 12 রান। তবে চমক দেন জাহানারা, ব্রেক থ্রু এনে দেন তৃতীয় ওভারে টাইগ্রেস পেসারের দুর্বোধ্য সুইং। অ্যামি হান্টার বোল্ড মাত্র 10 রানে। অ্যামি ফিরলেও রানের চাকা সচল রাখেন আইরিশ ক্যাপ্টেন গ্যাবি। ওরলাকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন আরও 30 রানের জুটি। সপ্তম ওভারে সুমনার স্পিনে বোল্ড হন ওরলা। 11 রানে ধরেন ডাগ আউটের রাস্তা। কিন্তু কে জানতো এরপরেই আইরিশরা সিলেটের সবুজ পিচ করবে ছাড়খাড়। পরের 10 ওভারে উইকেটের জন্য বাংলাদেশের শুধুই হাহাকার। গ্যাবি লুইস আর লিয়া পল মিলে তৃতীয় উইকেটে গড়েন 107 রানের জুটি। 10-এর উপর রান তোলেন ওভার প্রতি। এরই মাঝে টি-20 ক্যারিয়ারে নিজের 13তম হাফ সেঞ্চুরি তুলে নেন আইরিশ ক্যাপ্টেন গ্যাভি। ঋতুমণিকে 6 মেরে পূরণ করেন 50। 15তম ওভারে লিয়া পলও পৌঁছে যান নিজের প্রথম টি-20 50-র দ্বারপ্রান্তে। সুমনার বলে সিঙ্গেল নিয়ে মেতে ওঠেন উল্লাসে। অবশেষে 18তম ওভারে বাংলাদেশের ম্যাচে ফেরা 60 রানে গ্যাবিকে বোল্ড করে টাইগ্রেসদের ব্রেক থ্রু এনে দেন ফাহিয়া তৃষ্ণা। শেষ পর্যন্ত লিয়া পলের অপরাজিত 79 রানে আইরিশদের বোর্ডে 169 রান ওঠে 5 উইকেটে। টাইগ্রেসদের জন্য দাঁড়ায় সর্বোচ্চ রান তাড়া করে জেতার কঠিন চ্যালেঞ্জ। সেই কঠিনকে জয় করতেই দিলারা আর সোভানা বাংলাদেশকে এনে দেন দাপুটে স্টার্ট। পাওয়ার প্লেতেই তোলেন বিনা উইকেটে 56 রান। তবে আক্ষেপ 11 ওভার 1 বলে 100 রান তুলে ফেলা বাংলাদেশ শেষ 53 বলে 70 রান তুলতে পারেনি। বাংলাদেশের দুর্ভাগ্যের শুরু সোভানার 46 রানে আউট হবার পর। 14তম ওভারে জ্যোতিকে 4 রানে আর দিলারাকে 49 রানে ফিরিয়ে আইরিশদের হাতে সেই যে ম্যাচের লাগাম তুলে দেন আর্লিন কেলি। এরপর বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। নির্ধারিত ওভারে টাইগ্রেসরা থামে 7 উইকেটে 157 রানে। সঙ্গী হয় 12 রানের হার। পার্থ বণিক, 71। শিরোপা ধরে রাখার লড়াই প্রথম ধাপ শেষ, এবার শুরু নকআউটের চড়াই উতরাই। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে শুক্রবার সেই চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ পাকিস্তান। এবার শুরু থেকেই তামিম কালামদের নিয়ে দুবাইয়ে ঝড় তুলেছে লাল সবুজরা। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে 45 রানে হারানোর পর নেপালকে উড়িয়ে দিয়েছেন 5 উইকেটে। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ পর্বে 3 ম্যাচে 3টা জিতেই পাকিস্তান পা রেখেছে শেষ 4-এ। ভারত, সংযুক্ত আরব আমিরাত, জাপান কেউই ওদের কাছে পাত্তা পায়নি। সেমিতে বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারে টপ অর্ডার। ক্যাপ্টেন তামিমের সাথে বড় নাম ওপেনার কালাম সিদ্দিকী। তবে বোলিং ইউনিটও কম শক্তিশালী নয়। 3 ম্যাচে 9 উইকেট নিয়ে আসরে এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার আল ফাহাদ। দুবাইয়ে বাংলাদেশ পাকিস্তান সেমিফাইনাল শুরু সকাল 11টায়। আফগানিস্তানে চিকিৎসা খাতে নারীর অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে দেশটার তালেবান সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবারে সরব হয়েছে দেশটার ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিদ খান লিখেছেন, ইসলামে নারী পুরুষ সবাইকে শিক্ষার সমান অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে, তাই তালেবানের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলা হোক। মোহাম্মদ নবী আর রহমতুল্লাহ গুরবাজও কথা বলেছেন একই সুরে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এমন একটা সময় ছিল তারারা আকাশে জ্বলছিল। আফগানিস্তানের নারী ক্রিকেটাররা কেবল দাঁড়াতে শুরু করেছিল নিজের পায়ে, কিন্তু শুরুতেই যেন সব শেষ। তালেবানরা দেশটার ক্ষমতা দখলের পর থেমে যায় সেই অগ্রযাত্রা। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নারী ক্রিকেটাররা জানান, তাদের এবার হারিয়ে যাওয়ার পালা মানুষের স্মৃতি থেকেও। ছেলেদের ক্রিকেটেও এমন সিদ্ধান্তের প্রভাব পড়ে অবধারিতভাবেই। ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দেয়, তাদের সাথে ঘরের মাঠে কোনো বাইলেটারাল সিরিজ খেলবে না তারা। আইসিসি তাদের পূর্ণ সদস্য পদ স্থগিত করতে পারে, এমন আলোচনাও সামনে আসে। সেই আফগানিস্তান এবার চিকিৎসা খাতেও নারীদের অংশগ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই ইস্যুতে সরব হতে দেরি করেননি দেশটার তারকা ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রশিদ খান বলছেন, জ্ঞান অর্জন করা ইসলামের মূল শিক্ষাগুলোর একটা, নারীদের চিকিৎসা খাত থেকেও দূরে সরিয়ে দেয়া দুঃখজনক। এমন সিদ্ধান্ত শুধু তাদের ভবিষ্যতের জন্যই ক্ষতিকর না, সমাজ ব্যবস্থাকেও পিছিয়ে দেবে অনেকটা।
আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি মনে করিয়ে দিয়ে রশিদ খান বলছেন, এই সময়ে দেশটার বিভিন্ন সেক্টরে পেশাদার কর্মী দরকার, বিশেষ করে নারী ডাক্তার এবং নার্সের সংকট চরমে পৌঁছেছে। আফগানিস্তানের উন্নতি নিশ্চিত করতে নিজেদের এমন সিদ্ধান্ত থেকে তালেবান সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন রশিদ খান। একই সুরে কথা বলেছেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবীও। তিনি বলছেন, মেডিসিন বিষয়ে মেয়েদের পড়ালেখা থেকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তালেবান প্রশাসন নিয়েছে, একই সাথে সেটা দুঃখজনক এবং অবিচার। সবার জন্য শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা কেবল সামাজিক দায়বদ্ধতাই নয়, বরং এটা মানবিক মূল্যবোধ এবং বিশ্বাসের ব্যাপার। ইসলামও সেটা সমর্থন করে। আফগান জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ দেশের সরকারকে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন নবী। রহমতুল্লাহ গুরবাজও অনেকটা একইভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। সময়ের দাবির বিপরীতে যায় এমন সব সিদ্ধান্ত থেকে আফগান সরকারকে সরে আসা উচিত বলে মনে করছেন তিনি। তালেবান সরকার 2021 সালে আগস্টে আফগানিস্তানের ক্ষমতা টেকওভার করে। মৌলবাদী এই গোষ্ঠী খেলাধুলায় নারীর অংশগ্রহণ কার্যত নিষিদ্ধ করে। ক্ষমতায় আসার বছরই তালেবানের কালচারাল কমিশনের উপপ্রধান আহমদুল্লাহ ওয়াসিক অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার SBS-কে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, নারীদের খেলাধুলা ঠিক কাজ নয় এবং সেটার প্রয়োজনও নেই। সেই নিষেধাজ্ঞার কলেবর প্রসারিত হতে হতে এখন ঠেকেছে চিকিৎসা খাত পর্যন্ত। এ থেকে সমৃদ্ধ সংস্কৃতির দেশ আফগানিস্তানের কি মুক্তি মিলবে আদৌ? খালিদ জামিল, ৭১। 2025 IPL এর পরই কি ক্রিকেটকে বিদায় বলে দিতে যাচ্ছেন সুনীল নারিন? ভারতীয় গণমাধ্যম দিচ্ছে এমন ইঙ্গিত। এমনকি আগামীতে KKR এর বোলিং কোচ হিসেবেও দেখা যেতে পারে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। বিদায় বেলায় বিশাল সারপ্রাইজ রেডি করে রেখেছে কলকাতা। মেহেদী নাইমের রিপোর্ট। সুনীল নারাইন নামটা আসলেই বাঙালির চোখে ভেসে ওঠে 2012 সালের ছবি। প্রথমবারের মতো সেবার IPL জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিবের সঙ্গে নিয়মিত বোলিং করা ক্যারিবিয়ানকে সেবারই প্রথম ভালোভাবে চিনেছিল বাংলাদেশিরা। 2025 IPL এর সাকিব নেই কোনো বাংলাদেশি। প্রকৃতির কি অমোঘ নিয়তি। আগামী বছর IPL দিয়েই নাকি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন নারায়ণও। অবসরের পর KKR এর বোলিং কোচের দায়িত্ব নেবেন, সেটাও নাকি পাকাপোক্ত করে ফেলেছে নাইট ম্যানেজমেন্ট। তার আগে আরও একটা আসর, ব্যাটে বলে মুগ্ধ হবার সুযোগ পাচ্ছে ক্রিকেট বিশ্ব। কলকাতা আর সুনীলের সম্পর্কটা গাঢ়। IPL-এ KKR ছাড়া আর কোনো দলের হয়েই যে খেলেননি। পুরো ক্যারিয়ারে সব মিলিয়ে 526টি টি20 ম্যাচের মধ্যে 293টিই খেলেছেন নাইট রাইডার্সের হয়ে। সবশেষ আসরেও কলকাতাকে চ্যাম্পিয়ন করতে ব্যাট বল হাতে ছিলেন ফ্রন্ট লাইনে। 2023-এর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন। এবার পার্পল অ্যান্ড গোল্ডেন কালারের জার্সি দিয়ে সব ধরনের ক্রিকেটে ইতি টানার ইঙ্গিত গণমাধ্যমে। বিদায়বেলা অবশ্য এমন ফ্র্যাঞ্চাইজি লিজেন্ডকে সম্মানিত করতে পারে নাইটরা। 2025 সালের IPL-এ কলকাতার অধিনায়কের দায়িত্ব পেতে পারেন তিনি। কেননা KKR অধিনায়ক হিসেবে রিঙ্কু সিং কিংবা ভেঙ্কটেশ আয়ারের চেয়ে নারায়ণ অনেক বেশি উপযুক্ত। এছাড়াও নাইট রাইডারদের দুই ফ্র্যাঞ্চাইজি মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস এবং IL T20-তে আবুধাবি নাইট রাইডারের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। ব্যতিক্রমী বোলিং অ্যাকশন, বিস্ফোরক ব্যাটিং, এই দুই কম্বিনেশনে টি20 ক্রিকেটের এমন ফেরিওয়ালার দেখা মিলবে আবার কবে? সেই উত্তর জানা আছে কি ক্রিকেট ভক্তদের? মেহেদী নাইম, ৭১। চাইলেই রাতারাতি বড় অর্জন সম্ভব নয়। বিশ্বকাপের যাত্রাটা সবে শুরু। হকির যুবাদের হাত ধরে যেতে হবে বহুদূর। ওমানে যুব এশিয়া কাপ হকিতে পঞ্চম আর যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ফেডারেশনের পক্ষ থেকে মিলেছে সংবর্ধনা। অনুবাপী রিপোর্ট। গল্প বলা সময় রেখায় আরও একটা ভিন্ন রকমের গল্পের শুরু। ইতিহাস চেখে দেখার চমৎকার সুযোগটাই খেলায় হাতছাড়া করেনি হকির যুবারা। সদ্য ফোটা ফুলের সুবাস দিতেই এমন পুষ্পবরণে ইতিহাসের সাক্ষীদের তাই গ্রহণ করল হকি ফেডারেশন। সবার চোখে মুখে আনন্দের হাসি, মনে প্রাপ্তির খুশি। প্রথমবারের মতো হকির বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পথ ছিল না খুব বেশি মসৃণ। অল্প কদিনের অনুশীলনেই বাজিমাত। হকির বিশ্বমঞ্চে বেড়েছে বাংলার মান।
বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটে পরে ফুটবল, ক্রিকেটে পরে কোনো টিম গেম যে ওয়ার্ল্ড কাপ খেলবে, জুনিয়র লেভেলে হোক, এটা হকি। আমাদের ডেডিকেশন ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করব, আমাদের ইউনিটি ছিল, আমাদের স্ট্রং মাইন্ডসেট ছিল, যার কারণে আমরা ওয়ার্ল্ড কাপটা কোয়ালিফাই করতে পারছি। ক্রিকেট নিয়ে মাতামাতির দেশে হকি খেলেও যে লাইমলাইটে আসা যায় সেই বিশ্বাস এখন গেঁথে গেছে মনে। চাওয়া পাওয়ার হিসেব না কষে সামনের দিকে এগিয়ে চলার পথে লড়াই চালিয়ে যেতে হবে আরও জোর কদমে। ক্রিকেটে যখন ওয়ার্ল্ড কাপ খেলছে তখন তারপর থেকে কিন্তু মানে সব ধরনের কাভারেজটা ক্রিকেটকে অনেক ভালোভাবে দেওয়া হয়েছে। এখন আমরা হকিতে ভালো একটা সাফল্য নিয়ে আসছি। এখন আমাদেরকে যদি সেইভাবে কাভারেজ সব দিক থেকে করা হয়, সব দিক থেকে সাপোর্ট দেওয়া হয়, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরাও সামনে আরও ভালো কিছু করব। এই 1 বছরের মধ্যে অবশ্যই প্রিমিয়ার লিগ থাকতে হবে, একটা ফ্র্যাঞ্চাইজি লিগ যদি থাকে তাহলে খেলোয়াড়রা ফিনান্সিয়ালিটা মানে কিছুটা বেনিফিটেড হবে। ঘরের ছেলেরা দেশে ফেরার সাথে সাথেই সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। কথা রেখেছে হকির যুবারা। ওদের প্রতিনিয়ত উজ্জীবিত রাখতে, সব বাধা পেরোতে আগামীর স্বপ্ন যিনি দেখান তিনি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গোটা দলের হাতে তুলে দিলেন 5 লাখ টাকার চেক। হকি ফেডারেশনের যে বাধাগুলি পূর্বে ছিল, আমার মনে হয় সেই বাধাগুলি এখন আর নাই। এখন আমাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা যে অ্যাডহক কমিটি এখন আমরা করেছি, সেই অ্যাডহক কমিটির উদ্দেশ্য একটাই, হকির উন্নতি। আর কোনো তাদের ব্যক্তিগত স্বার্থ বা কোনো ইন্টারেস্ট নাই। সেই থেকে আমি আশাবাদী যে আমরা একটা ভালো ফলাফল বা ভালো করতে পারবো। আগামী বছর ভারতে যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। হাতে আছে যেটুকু সময়, উন্নত প্রশিক্ষণের মধ্য দিয়ে সেটা কাজে লাগাতে পারলে এই যুবারাই দেশের জন্য বয়ে আনবে আরো বড় অর্জন। অর্ণব বাপি, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।